এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব, স্ত্রী ছেলে সহ শামীম ওসমান দুবাইতে গ্রেফতার। বাসায় গ্রিল কেটে চুরি, স্বেচ্ছাসেবক দলের সাবেক 2 নেতাসহ গ্রেপ্তার 5। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই 8 শিক্ষার্থী। টেকনাফ সীমান্তের ওপারে বাড়ছে সংঘাত, এবারে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা। অনেকদিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে বলেছেন রিজভী। সর্বশেষ জানাবো, ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যেই দেশের 8 অঞ্চলে ঝড়ের আশঙ্কা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। বাসায় গ্রিল কেটে চুরি, স্বেচ্ছাসেবক দলের সাবেক 2 নেতাসহ গ্রেপ্তার 5। জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক 2 নেতা ও 2 গৃহকর্মী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 3 জুলাই তাদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। মামলায় এজাহার থেকে জানা যায়, বিচারক আহমাদুল কবির শাকিল এবং বিচারক নুসরাত জেরিন জেনি জামালপুর শহরের আমলাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় প্রায় 7 মাস ধরে বসবাস করছেন। তারা দুজন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের মেলান্দহ ও দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক হিসেবে কর্মরত আছেন। গত 30 জুন বিচারক আহমাদুল কবির শাকিল তার স্ত্রী বিচারক জেনিকে জামখল খাটে রেখে আসতে চান। রাত 8টার দিকে বাসায় ফিরে তিনি মূল দরজা খুলতে না পেরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে দেখা যায় দুর্বৃত্তরা শয়ন কক্ষের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে নগদ 1 লাখ টাকা, স্বর্ণালংকার ও হীরার আংটি সহ মোট 19,17,983 টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনার পরদিন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা AKM সরওয়ার জাহান সিদ্দিকী বাদী হয়ে জামালপুর থানার একটি মামলা দায়ের করেন। এরপর বৃহস্পতিবার রাতে একই ভবনের অন্য বাসার গৃহকর্মী নীলুফাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে বিচারকের বাসার গৃহকর্মী হাওয়া বেগমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মেলান্দহ উপজেলার চরপরিশা গ্রামের নীলুফা, বয়স 32, সদর উপজেলার তিপ্পল্লা সর্দারপাড়া গ্রামের হাওয়া বেগম, বয়স 30, শহরের আমদাপাড়া এলাকার চান মিয়া ওরফে কালাচান, বয়স 50, গোপালবাগ এলাকার সুমন মিয়া, বয়স 39 এবং কলেজ রোড এলাকার নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব, বয়স 39। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই 8 শিক্ষার্থী। শিক্ষামন্ত্রী আনুম এহসানুল হক মিলনের হস্তক্ষেপে উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন নাটোরের 8 শিক্ষার্থী। এছাড়া এই ঘটনায় গাফিলতির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 3 জুলাই শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের 8 পরীক্ষার্থীর ফরম পূরণের জন্য টাকা জমা দেওয়ার পরও বৃহস্পতিবার 2 জুলাই থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নিতে পারেননি। এই বিষয়ে গতকাল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টির নজরে আসা মাত্র শিক্ষামন্ত্রী রাজশাহী বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলে ওই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অভিযোগ ওঠে, ওই কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের টাকা গ্রহণ করলেও তা যথাযথভাবে জমা দেননি। ফলে প্রবেশপত্র না পাওয়ায় ওই 8 শিক্ষার্থী গতকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। বিষয়টি জানার পর শিক্ষামন্ত্রী ঘটনাটি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মন্ত্রী সংশ্লিষ্ট রিপোর্টারের সঙ্গেও কথা বলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষামন্ত্রীর নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড আজ দ্রুত ওই সব শিক্ষার্থীর ফরম পূরণের ব্যবস্থা গ্রহণ করে। ফলে আগামীকাল শনিবার থেকে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকালের পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীরা বোর্ডের নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলামের সঙ্গেও টেলিফোনে কথা বলেন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেন। পরে পুলিশ অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। টেকনাফ সীমান্তের ওপারে বাড়ছে সংঘাত, এপারে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা। কক্সবাজারের টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বুধবার 1 জুলাই ও বৃহস্পতিবার 2 জুলাই থেমে থেমে টানা 2 দিন মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্য পুনরুদ্ধারের আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। বিমান হামলায় তীব্রতায় কক্সবাজারের টেকনাফ সীমান্তের বাড়িঘর সহ বিভিন্ন গ্রাম ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। তবে শুক্রবার মংডু শহরের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটলেও এপারে তেমন কোনো বিকট শব্দ শোনা যায়নি। কক্সবাজারের উথিয়া ও টেকনাফে বসবাসরত রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় সেখানে বসবাসকারী রোহিঙ্গারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আরাকান আর্মি ও মিয়ানমারের সামরিক বাহিনীর সংঘাতের কারণে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা সেখানে নিরাপদ বোধ না করলে এপারে নতুন করে অনুপ্রবেশের শঙ্কা রয়েছে। এর আগেও সংঘাতের কারণে লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। আলীখালী ক্যাম্পের শরণার্থী আজগর আলী বলেন, গত বুধবার ও বৃহস্পতিবার মংডু শহরের আরাকান আর্মির দখলে থাকা শহর ও গ্রাম পুনরুদ্ধারে মিয়ানমারের সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। সামনে এ সংঘাত আরও তীব্র হতে পারে। এতে অন্যদের পাশাপাশি রোহিঙ্গা মুসলিমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আরেক রোহিঙ্গা ইদ্রিস মিয়া বলেন, মংডুতে থাকা আমার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে জেনেছি সেখানকার পরিস্থিতি এখন খুবই উত্তপ্ত। সহজে কেউ ঘর থেকে বের হতে পারছেন না। অনেক রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। অনেক দিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে, বলেছেন রিজভী। বর্তমান দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার মতো কথা বলতে পারছে, যা অনেক দিন এ দেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার 3 জুলাই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, কৃত্রিমভাবে বিভাজন তৈরি করা যায়, কিন্তু এ দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে লড়াই করে অভ্যস্ত। তাই এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এদেশের সব মানুষ একসঙ্গে লড়াই করছে। জুলাইয়ের গণ আন্দোলনে শুধু মুসলিমরাই গুলি খায়নি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষই গুলি খেয়েছে ও রক্ত দিয়েছে। তাই দেশ গঠনেও এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকার এবং একটি জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যেই দেশের 8 অঞ্চলে ঝড়ের আশঙ্কা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এমত অবস্থায় রাতের মধ্যে দেশের 8 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার 3 জুলাই বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, রাত 1টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।